আমরা তোমাদের যে নোটটা দিয়েছিলাম আমি সেন্সাস সম্পর্কে, পড়েছো সবাই? হ্যাঁ মোটামুটি স্যার হয়েছে, এবার কতটা মনে রাখতে পারছি সেটা আমার একটু না না, মোটামুটি তোমাদের যা কোয়ারি ছিল ডেটাগুলো হ্যাঁ পেয়ে স্যার গেছো? খুব সুন্দর, মানে যেটা দিয়েছেন অনেকটাই খুবই হেল্পফুল হয়েছে। আচ্ছা, আমি দেখো একটা নোট প্রোভাইড করে দিচ্ছি। ওটা ইন্ডাস্ট্রি সম্পর্কে তোমাদের, আমাদের কয়লা টয়লা গুলো রেডি হচ্ছে। আহ, এবারে আমি ইন্ডাস্ট্রিটা আগে পাঠাচ্ছি। ইন্ডাস্ট্রিটা এটা কিন্তু মানে ঠিক নর্মাল ভাবে নোটটা বানানো নেই, একটু জটিল লাগবে হয়তো। তোমরা একটু নোটটা চোখ বুলিয়ে নাও, তারপরে আমরা মিনারেল সম্পর্কে আলোচনা করব। ঠিক ঠিক। এই নোটটা একটু লং, তবে ইন্ডাস্ট্রি একেবারে ঠিক ইকোনমিক দিক থেকে বলো, রিসোর্সের দিক থেকে বলো, সবগুলোতেই আমরা কভার করেছি। আর আমরা আগের আগের দিন কথা মতো আজকে আমরা পড়বো মিনারেল সম্পর্কে। সেই মিনারেল যেটা মোটামুটি আমাদের রক্স গঠনে কাজে লাগে, তাই তো? আমরা এই নোটটাকে আগে প্রোভাইড করে দিই, তোমরা একটু ইন্ডাস্ট্রিটা জাস্ট চোখ বুলিয়ে নাও, তারপরে আমরা তো পড়বই। দেখো পৌঁছে গেছে, প্রত্যেকের কাছেই হয়তো পৌঁছে গেছে, দেখো তো পেয়েছো? হ্যাঁ স্যার ডাউনলোড হচ্ছে। হ্যাঁ, একটু দেখে নাও সবাই। শিল্পা পেয়েছো, দীপান্বিতা, প্রিয়াঙ্কা, একটু লার্জ, তবে এর বাইরে কিছু হবে না এটুকু বলা যায়, কিন্তু একটু ডিটেলসে পড়তে হবে। একেবারে গতানুগতিক এগুলো তো আছেই, তার সঙ্গে পুরো ব্যাপারটাই দেওয়া আছে। স্যার পিএসসি তে তো আমাদের শিল্প আছে না স্যার? হ্যাঁ 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 হ্যাঁ, আছে, শিল্প অবশ্যই আছে, অর্থনীতি দিয়ে তো শিল্প দেওয়া আছে। দেখো একেবারে একেবারে যত রকম হয়, লৌহ ইস্পাত বলো, পাট বলো, পুরোটা কভার করা আছে। দেখো এমসিকিউ টাইপ ধরেই দেবে না। সরে বসে দেখা হয়ে গেলে আমাকে বলবে যে স্যার আমাদের দেখা হয়ে গেছে। প্রত্যেকে দেখছো তো? হ্যাঁ বল। স্যার বলছি, স্যার এখানে কি ওই যে মানে কয়লা উৎপাদনের স্থানগুলো হিসেবে কিছু দেওয়া নেই স্যার? না কয়লা তো নয়, মানে কোন স্থান? না এই না, সরি, দেয়া হ্যাঁ আছে কয়লা নিচে, দেখো যাও লৌহ ইস্পাতে চলে যাও, যাচ্ছি। দেখো একদম ছক করে আমি রেডি করে দিয়েছি, একেবারে কে প্রথম হ্যাঁ কে দ্বিতীয়। একটা, ও একবার শেষের দিকে আছে তাহলে। হ্যাঁ দেখো, পেয়েছো? এটা স্যার পেট্রোলিয়াম, হুম, খনিজ তেল শোধনাগার, খাদ্য উৎপাদন, শিল্পাঞ্চল, নবরত্ন, দেখো NTPC। লৌহ ইস্পাতেরও দেয়া আছে ভেঙে ভেঙে, হুম আছে তো? এবারে উম, যেগুলো একদম নর্মাল, এই কোথা থেকে কয়লা নিয়ে আসে, ওই কোথা থেকে নেওয়া আসে, এতেও দেওয়া আছে। এর আরেকটা নোট বানাচ্ছি যেটা একেবারে বেশি, সেটাও তোমাদেরকে দিয়ে দেওয়া হবে। তার হুম। সঙ্গে কয়লা এবং খনিজ তেল অলরেডি আমাদের বেশিরভাগ কাজটাই হয়ে গেছে, আমরা প্রোভাইড করে দেবো। ঠিক আছে? তার মানে স্যার আমাদের যেটা রিকোয়ারমেন্ট ছিল বা যেটা বলেছিলাম হুম, তার মধ্যে মোটামুটি দুটো আপনি প্রায় কভারই করে দিলেন, আর একটা শুধু যেটা এগ্রিকালচার আর এটা হ্যাঁ, সেটার এগ্রিকালচার। যেগুলো চেয়েছিলাম আমরা। এগ্রিকালচারটা পরে, মানে পরে বলতে আগে খনিজটা দিয়ে দেবো, তারপর এগ্রিকালচারে আমরা কাজ করবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ঠিক আচ্ছা আছে? স্যার আপনি আরেকটা বলেছিলেন যে আমাদের এই আগের ক্লাসের সময় যে হুম, ওই যে ধরুন উৎপাদন এবং সঞ্চয় দুটো আলাদা জিনিস, অবশ্যই আলাদা। মানে আমি ওই সেই জন্য জায়গাটা। বললাম বাবু যে বেসিকটা এখনো এতে নেই, মানে একেবারে বেসিকটা সেটা আমরা আলাদা হ্যাঁ নোট করতে দিয়ে দেওয়া হবে। যেমন লৌহ ঠিক আছে। ইস্পাত, লোহা করি কোথায় আছে বেশি এবং কোথায় সম্ভাব্য সম্পদ হিসাবে বেশি আছে।
ঠিক আছে, সঞ্চয়টা কোথায় আছে আর কোথা থেকে আমরা বেশি তুলছি, দুটো কিন্তু হ্যাঁ এক না। হ্যাঁ। আচ্ছা, আরেকটা স্যার, ওই যে মানে ভারতবর্ষের যেখানে যেখানে বলেছেন যে কয়লাগুলো আছে, সেখানে আমাদের যেমন এবারে পরীক্ষায় মনে একটা প্রশ্ন এরকম এসেছিল, এই কোন টাইপের কয়লাটা সেখানে আছে, এটাও একটু উল্লেখ করে দেবেন স্যার। অবশ্যই উল্লেখ করা হচ্ছে, গন্ডোয়ানা যুগে না কার্বনিফেরাস যুগের, অবশ্যই না স্যার, উল্লেখ ওইটা করে। বলছি না, ওটা ওটা তাহলে তো একটা ব্যাপার, ও আর ওই যে আচ্ছা, অ্যান্থ্রাসাইট না অ্যান্থ্রাসাইট, বিটুমিনাস। বিটুমিনাস, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বিটুমিনাস লিগনাইট পিকের মধ্যে, হ্যাঁ তাই হ্যাঁ, তো? ওটা একটু। এবারে তোমাদেরকে, হ্যাঁ অবশ্যই আমি করব। তবে তুমি একটা জিনিস একটু দেখে রাখো বা ভেবে মানে মাথায় নিয়ে নাও, ভারতে অ্যান্থ্রাসাইট কয়লা বা মানে কয়লা পাওয়া যায় না বললেই চলে। ঠিক হুম আছে, একেবারে হুম মানে পাওয়া যায় না বললেই চলে ব্যাপারগুলো। হুম বেশিরভাগটা আমরা যেটা পাই সেটা হচ্ছে আহ বিটুমিনাস আর লিগনাইট, তার মধ্যে হ্যাঁ, সবচেয়ে বেশি রয়েছে লিগনাইট। ওকে, লিগনাইট। আচ্ছা। আচ্ছা, আমরা এবারে মিনারেলস সম্পর্কে শুরু করব। মিনারেলস আমরা কিন্তু পড়ব শিলা গঠনকারী খনিজ সম্পর্কে। কি বললাম, বুঝাতে পেরেছি? আমরা কিন্তু জাস্ট পড়ব শিলা গঠনকারী খনিজ। আমাকে এর আগের দিন শিল্পা বা দীপান্বিতা বলছিল যে স্যার আমরা তো রক্স পড়েছি বা মিনারেলস পড়েছি, আমরা কিন্তু একদম ডিটেলসে পড়িনি, হেলো ক্রিস্টালাইন, হিপোক্রিস্টালাইন, হ্যালো ক্রিস্টালাইন। দেখো, এগুলো ঠিক মিনারেলস নয়, এগুলো শিলার গঠন অনুসারে ভাগ। আমরা মিনারেলসটা যেটা পড়বো, বেশিরভাগ ক্ষেত্রে মিনারেলস খুব একটা বইয়ে অ্যাভেলেবেল নেই। আমরা আগে এটা নিয়ে আলোচনা করি, তারপর নোট দেয়া হবে। তোমরা প্রত্যেকে আজকে একটা খাতা নিয়ে বসো, খাতা কলম হুম কালেক্ট করো। আচ্ছা উৎপল, হ্যাঁ তোমার স্যার। মতে খনিজ কাকে বলবো? খনিজ। খনিজের কি কি ক্রাইটেরিয়া ফুলফিল করলে সেটাকে আমরা খনিজ বলতে পারবো? হ্যাঁ মানে প্রথমেই যেটা বলতে হবে সেটা যে প্রাকৃতিক ভাবে অবশ্যই সৃষ্টি হবে, আচ্ছা, আর যার একটা নির্দিষ্ট রাসায়নিক সমন্বয় থাকবে, কেলাস গঠন থাকবে, কঠিন হবে। আচ্ছা, যারা খাতা নিয়ে বসেছো তারা, আমি 5টা পয়েন্ট বলবো, 5টা পয়েন্টকেই হাইলাইট করো। হুম প্রথমে উৎপল বলে দিয়েছে প্রাকৃতিক উপায়ে সৃষ্ট হওয়া। ওকে, হুম সমসত্ব অজৈব পদার্থ, কোনো জৈব পদার্থ নয়, সমসত্ব মাস্ট বি অজৈব পদার্থ হবে। স্যার, সমসত্ব মানে কি আপনি যে হোমোজেনিয়াসটা বলতে চাইছেন? না বাবা, সমসত্ব মানে সেটা বলছি না। ধরো তুমি ডাল এবং আহ, বালি একসঙ্গে মিশালে, তুমি যেখান থেকে খুশি স্যাম্পেল কালেক্ট করলে, র্যান্ডম স্যাম্পেলিং, তোমার আচ্ছা। মধ্যে যত ডাল এবং বালি থাকবে, তুমি যদি অন্য জায়গা থেকে কালেক্ট করো একই কি থাকবে? না। কিন্তু তুমি যদি জলে লবণ গুলে দাও, দিয়ে জলটাকে যেখান থেকে কালেক্ট করো, তাতে পরিমাণ সমান থাকবে? হ্যাঁ হ্যাঁ, একদম। রাইট। খনিজ হচ্ছে সেটাই যেটার মধ্যে এই সমসত্ব গুণটা আছে। তুমি সোনা বা রূপো, আমি সামান্য উদাহরণস্বরূপ বলছি, ফেলসপার, অভ্র, এগুলো পৃথিবীর যে কোনো জায়গা থেকেই কালেক্ট করো না কেন, তার কম্পোজিশন কিন্তু এক থাকবে। হুম তাহলে কি কি বলেছি? প্রাকৃতিক উপায়ে সৃষ্ট, সমসত্ব, অজৈব পদার্থ, হুম তাই তো? হুম নেক্সট, একটি নির্দিষ্ট রাসায়নিক সংযুক্তি ও পারমাণবিক গঠন বিদ্যমান। নির্দিষ্ট রাসায়নিক সংযুক্তি ও পারমাণবিক গঠন বিদ্যমান। হুম হয়েছে স্যার। ঠিক আছে। আচ্ছা, আমাদের শিলা গঠনকারী কতগুলো খনিজের অস্তিত্ব পাওয়া গেছে জানো?
শিলা গঠনকারী খনিজ 10টা হ্যাঁ। এই তো মোহন এসেছে আজকে। শিলা গঠনকারী এখন পর্যন্ত কটা খনিজ পেয়েছি আমরা? সেটা 10টা স্যার। উৎপল, হ্যাঁ স্যার। আমি আগে বলে দিই, স্যার আমরা 8টি আমরা 8টা, একদম ঠিক বলেছো যেই বলো, 8টা স্পেসিফিক খনিজ পেয়েছি। এ বাদেও আমরা 3টে খনিজ পেয়েছি যেগুলোর পরিমাণ অত্যন্ত স্বল্প, তাই এগুলোকে আমরা অন্যান্য বলে চালিয়ে দিই। মানে ওই জন্য সবাই বলে 9টা, কিন্তু অ্যাকচুয়ালি আমরা স্পেসিফিক 8টা পেয়েছি। 8টার সঙ্গে কম্বিনেশন করার পরে আরো 3টে গড়ে উঠেছে, যেটার পরিমাণ কিন্তু অল্প। আবার অনেক ভূবিদরা বলছে না, ওই 8টার মিলিত রূপই হচ্ছে এগুলো। বোঝা গেছে? মেনলি আমাদের এই 8টার মধ্যে আইডেন্টিফাই করতে দিয়ে দেয় যে কোনটি শিলা গঠনকারী খনিজ। প্রথমে হচ্ছে আয়রন, দ্বিতীয় হচ্ছে অক্সিজেন, আর তৃতীয় পরিমাণ হচ্ছে সিলিকা। ওকে, তারপর ম্যাগনেসিয়াম, নিকেল, মাইকা বা অভ্র, ওকে, ক্যালসিয়াম, কটা হলো? 7টা। সালফার, এবারে তুমি বলবে যে স্যার অন্যান্যদের মধ্যে একটা উদাহরণ দিন তো, যেটাকে আমরা চিনি সেটার মধ্যে হচ্ছে অ্যালুমিনিয়াম, এল। এবারে বলবে স্যার এটা তো প্রচুর পরিমাণ আছে, তাহলে আপনি একে অন্যান্যর মধ্যে ফেলছেন কেন? না, অনেক ভূবিদদের মতে অ্যালুমিনিয়াম সিলিকারই একটা পারফর্ম, একটা প্রোডাক্ট, এটার একটা ফ্রুট, ওই জন্য এটাকে আলাদা করে ফেলছে না, কেউ ফেলছে, ওই জন্য এটাকে অন্যান্যর মধ্যে আমরা রাখছি। বোঝা গেল? আচ্ছা, এবারে আমরা প্রথমেই বলবো, অনেক সময় কোশ্চেন থাকে যে শিলার সঙ্গে একটা খনিজের বেসিক পার্থক্য কোনটি। আমরা কিন্তু সেই বইয়ে অনেক অনেক পড়েছি, অনেকটা জানি, এরকম ব্যাপারটা নয়। বেসিক কোনটি, কোনটির ভিত্তিতে একটা শিলা এবং একটা খনিজ তৈরি হয়। সবসময় মনে রাখবে, অনেকগুলো খনিজ মিলে তৈরি করে একটা শিলা, কিন্তু খনিজ অবশ্যই মৌলিক পদার্থ। এখানে মিশ্রণটা সাধারণভাবে থাকে না। কি বললাম, বোঝাতে পেরেছি? আচ্ছা, আরো সহজ করে বলি, অনেকগুলো খনিজ মিলে তৈরি করে শিলা, কিন্তু খনিজ কতগুলো রাসায়নিক উপাদানের দ্বারা গঠিত একটা বস্তু বা প্রোডাক্ট। এবারে বোঝাতে পেরেছি? তাহলে কি বললাম, খনিজ একটা রাসায়নিক পদার্থ, আর ওই রকম অনেকগুলো রাসায়নিক পদার্থ মিলে তৈরি করে একটাকে শিলা। ঠিক আছে? আচ্ছা, এবারে আমরা তো 3 ধরনের শিলার কথা জানি। বলতো সবচেয়ে বেশি খনিজের উপস্থিতি রয়েছে কোন প্রকার শিলায়? আগ্নেয়। কেন? কেন? স্যার পৃথিবী ভূ-অভ্যন্তর ভাগ থেকে যেহেতু তৈরি হচ্ছে, সেই কারণে মানে সরাসরি তাপ এবং চাপের সাথে সংযুক্ত বলে শিলা গঠনে আর কি খনিজের ভূমিকা অনেক বেশি থাকে। একদম, শুধু মনে রাখবে যেটা মেন কজ, সেটা হচ্ছে ভূ অভ্যন্তর ভাগ থেকে মেটেরিয়ালসটা বেরিয়ে আসে, এবং একেবারে প্রাইমারি রক, এর ফলে খনিজগুলো কোনরূপ রূপান্তর এখানে ঘটে না, সেইগুলো মিনারেলস আকারেই জমা থাকে। ক্লিয়ার? আচ্ছা, এবারে অনেকেই গুলিয়ে ফেলে যে স্যার খনিজ কয় প্রকার। ওরা সেই খনিজে চলে যায় যেখানে খনিজ পদার্থ বলা হয়, ধাতব খনিজ, অধাতব খনিজ, জ্বালানি খনিজ।
কিন্তু এখানে ওইটার ভাগ নয়, ওই ভাগটা তোমাকে এখানে চাওয়া হচ্ছে না। এখানে রাসায়নিক বৈশিষ্ট্য অনুযায়ী খনিজকে কয় ভাগে ভাগ করেছি সেটা আমরা বলবো। কারো জানা আছে? রাসায়নিক অনুযায়ী খনিজ কয় প্রকার ও কি কি? ও স্যার সেই ইয়েটা ওই সিলিকেট বর্গীয় স্যার আমলিক মধ্যবর্তী ক্ষারকীয় অতিক্ষারকীয় কি জানেন স্যার? মোহন প্রথম পয়েন্টে ক্লিক করেছে। আমরা দুটো ভাগে ভেঙেছি, একটা হচ্ছে কি ধরনের আর একটা হচ্ছে কি প্রকৃতির। প্রকৃতির অনুসারে আমরা চারটা ভাগে ভাগ করি: আম্লিক, অতি আম্লিক, ক্ষারকীয়, অতি ক্ষারকীয়, মাঝখানে মধ্যবর্তী। কি বললাম বোঝাতে পেরেছি? তাহলে আবার বলছি, প্রথম থেকে যদি আমরা সিকোয়েন্সলি সাজাই: অতি আম্লিক, আম্লিক, মধ্যবর্তী, ক্ষারকীয়, অতি ক্ষারকীয়। হয়ে গেলে বলবে যে স্যার আমাদের তো হয়ে গেছে। আচ্ছা, এবারে পার্সেন্টেজ গুলো একটু মেনশন করো। পিএইচ অনুসারে এখানে হয় না। বলবে স্যার আম্লিক মানে তো পিএইচ সাথে কম। ঠিক এই ব্যাপারটা এখানে নয়। এখানে কোন খনিজ তখনই আম্লিক যখন তাতে সিলিকার বেসিক ফর্মটা কত আছে। কি বললাম বোঝাতে পেরেছি? হ্যাঁ স্যার। যেটা 80-র কাছাকাছি সেটা অতি আম্লিক, যেটা 65 to 80 সেটা আম্লিক। তার মানে অতি আম্লিকের পাশে 80, আম্লিকের পাশে 60 বা 5 অনেক সময় ধরা হয়। মধ্যবর্তী 50, তারপরেরটাতে লেখো 40, তারপরেরটাতে লেখো 30। ওকে, কেউ না কেউ গুলিয়ে ফেলেছো বোধহয়। কেউ আছো যে স্যার আমি গুলিয়ে ফেলেছি? কেউ আছো? না মনে হয় স্যার ঠিকই করেছি। আচ্ছা, এখানে আরেকটা খনিজের ব্যাপার আছে যেটা আমাদের উৎপল বলছিল প্রথমে। উৎপল বলো তো কি বলছিলে? ওই যে সিলিকেট বর্গীয়, আরেকটা সিলিকেট যুক্ত, লৌহবর্গীয়। লৌহবর্গীয়। আচ্ছা, লৌহবর্গীয়, অলৌহবর্গীয়, আর একটা সিলিকেট বর্গীয়। অর্থাৎ যেটাতে লৌহর পরিমাণ আছে সেটা লৌহবর্গীয়, যেটাতে লৌহ ছাড়া অন্যান্য ধাতব উপাদান আছে সেটা অলৌহবর্গীয়, আর যেটা সিলিকা আছে সেটা সিলিকেট এটা বর্গীয়। কিসের ভিত্তিতে স্যার? এটা কিসের ভিত্তিতে? রাসায়নিক? রাসায়নিক গঠন, তার বিন্যাস, স্ট্রাকচারটা। ওকে, এইটি স্যার করতে হবে, এইটি সব বিশাল ঝামেলা। এবারে নামগুলি জানতে হবে স্যার। আচ্ছা, এবারে আমি এই ভাগগুলোর একটা করে উদাহরণ বলবো, একটা বা দুটো, যে উদাহরণটা তোমাদের চাই। প্রথমে বলবো লৌহবর্গীয় খনিজ কি জানো? স্যার হেমাটাইট, সরি আমি শিলার নাম ফেলেছি। তুমি কাছাকাছি পৌঁছেও আবার বাউন্স করলে। দেখি বাকিরা। স্যার হেমাটাইট, ম্যাগনেটাইট। না, একটু দাঁড়াও। হেমাটাইট ম্যাগনেটাইট হচ্ছে আকরিক লৌহর ভাগ। এটা শিলা নয়, এটা খনিজ নয়। সরি, ওটা শিলা, খনিজ নয়। আমি ওই জন্যই তোমাকে বললাম, তুমি কাছে যেয়ে আবার বাউন্স করলে। আমি সেই উদাহরণগুলোই বলবো যে উদাহরণগুলো আমাদেরকে জানা উচিত। বলো, লৌহবর্গীয়র একটা নাম বলো। বলো, পারবে? বলো। ওকে, লেখো ফেরুজিনাস। ফেরুজিনাস। ওকে, অলৌহবর্গীয়র মধ্যে লেখো স্বর্ণ, রূপা, ফেলসপার।
এবারে আমি বলি, এই ফেলসপার নামটাকে দেখে সবাই লৌহবর্গীয়তে চলে যায়, ভুলেও যাবে না এখানে ফেরাসের সঙ্গে কোনো সম্পর্ক নেই। ওকে, হুম সিলিকার মধ্যে লেখো মাইকা, যেটাকে তোমরা অভ্র নামে চেনো। হুম ঠিক আছে, হুম আমি কতগুলো রক্স বলবো। এবারে দেখো স্যার নন যে স্যার সিলিকেটটা বলে দিন। এমনি তো 8টি খনিজ বলে গেলেন, কিন্তু যখন রক্স বলছেন এরকম অদ্ভুত নাম বলছেন কেন? কারণ যখন এই খনিজগুলো একটার সাথে আরেকটা কম্প্যাক্ট করে তখন সেটা একটা স্যার আছেন? আসলে কারেন্ট চলে গেছে স্যার, হয়তো ওই জন্য কোনো সমস্যা হচ্ছে। ও, আমাদের ক্লাসটাই দুর্ভাগ্যের পরিস্থিতিতে পড়ছে। স্যার হয়তো বলেই যাচ্ছেন, আমরা বুঝতে পারছি না। হ্যাঁ, এতক্ষণে স্যার নিশ্চয়ই বুঝতে পেরে গেছে। হ্যাঁ, লেফট রিজয়েন। মোহনদা, বলো। কেমন আছো? ভালো আছি। তুমি আজকে ক্লাসে আসবে বলে আমি ভাবিনি, দেখলাম হঠাৎ করে ঢুকলে, আরে না না না, আমি দেখে ভালো বলেছিলাম লাগলো। তোমায় আসবো। আমি বলছি মোহনদা আরে না না এলে ঠিক ভালো লাগছে না, মনটা খারাপ লাগে, নামটা দেখলে আমার না, ভালো হচ্ছে। বাহ, ঠিক 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 আছে, ঠিক। এই স্যার তো নন সিলিকেট একটাও বলেনি, বলেনি বলেনি। সে কি ওটা ভুলে গেল? এক গাদা করে নাম আছে, এগুলো পরীক্ষা সেই অনেক প্রশ্নের মডেল দেখছি দেওয়া আছে, মনে রাখা খুব কঠিন আছে কিছু কিছু। বন্ধু আগের দিনের নোটটা পেয়েছো? না গো, পাইনি, ওটা তোমার কাছে নেবো। পাইনি, আবার হ্যাঁ, আমার কাছে নিয়ে আর কি আছে, ওখানে তো দেওয়াই আছে। এবারে আচ্ছা, শুনতে পাচ্ছ? দেখে নেবো দেখে হ্যাঁ নেবো। স্যার, হ্যাঁ স্যার, আচ্ছা, ওই নেট চলে গেছে, দেখো না তোমাদের ক্লাসেই যে বুঝতেই কেন এত পেরেছি। অসুবিধা আমি হ্যাঁ, জানি না। দুর্ভাগ্যের শিকার হচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমি মোবাইলকে কানেক্ট ক্লাসে যাচ্ছি। আচ্ছা, আরেকটা মিলে যায়, না শুনতে পেলে বলবে, হ্যাঁ? আশা করি শোনা যাচ্ছে তো? হুম, হ্যাঁ শুনতে পাচ্ছি। না, না শুনতে পেলেই বলবে, আসলে মোবাইলকে কানেক্ট করা আছে তো। হুম, এই খনিজগুলো যখন একটা একটার সঙ্গে কানেক্ট হয়ে যায় বা ইয়ে হয়, তখন একটা গঠন তৈরি করে যেটা ঠিক প্রাইমারি অবস্থায় থাকে না। ওই জন্য তাদের নামগুলো একটু অন্যরকম বা চেঞ্জেবল। প্রথমেই আমরা যেটার নাম বলবো সেটা হচ্ছে ব্যাসল্ট। তুলেছো? হুম, প্রথম যে খনিজটা
শুনতে পাচ্ছি না স্যার। স্যার বুঝতে স্যার পারিনি। কিছু শুনতে পাচ্ছি না। শুনতে পাওনি? আচ্ছা, দাঁড়া। হ্যাঁ, এবারে দেখো তো, পরিষ্কার শুনতে পাচ্ছ বোধহয়? শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার, এবার ঠিক আছে। শুনতে পাচ্ছ? হ্যাঁ, ক্লোরাইড। ওকে, হ্যাঁ স্যার। স্যার প্রথমটা স্যার শিলার নাম বলুন। ব্যাসল্ট। সেগুলো আমরা 5টা শিলা পড়বো, যেই শিলাগুলো কি কি হ্যাঁ। খনিজের সংমিশ্রণে গঠিত সেইগুলো আমাদেরকে জানতে হবে। প্রথমে পড়ছি ব্যাসল্ট শিলা, যেটা ক্লোরাইড। ওকে, বলি তারপরে ক্লোরাইড। হ্যাঁ। এপিডোট, কিসের আরেকবার দিন? তারপরে এপিডোট। এপিডোট, APIDOT। ওকে, ইয়েস। তারপরে একটা প্লাজিওক্লেজ, অনেকে একে প্লাজিওক্লেজ বলে, প্লাজিওক্লেজ। ওকে, হুম। তারপরে একটা ক্যালসাইট। ওকে, হুম। এবারে তোমরা যখন ছোটবেলায় খনিজের সংজ্ঞা পড়তে, সেখানে পড়তে কখনো কখনো শিলা একটি খনিজের সংমিশ্রণেও গঠিত হয়ে যায়। আবার বলছি, কখনো কখনো কিছু শিলা একটি খনিজের সমন্বয়েও গঠিত হয়ে যায়। তোমাদেরকে স্যারেরা এইচএসে পড়াতো, যেমন সিন্ধুক নুন বা সৈন্ধব লবণ, তাই তো? এবারে আমাদের চোখের সামনে একটা রক্স আছে, যেটা নিয়ে বারবার নেট সেটে প্রশ্ন আসে, যেটাও প্রায় একটা, বাকিগুলোর পরিমাণ খুবই স্বল্প। সেটা একটা শিলা নিয়ে গঠিত, সেই রক্সটা হচ্ছে মার্বেল। তাহলে শিলার জায়গায় নোট করো মার্বেল। আমি আবার বলছি, কিন্তু এখন যারা ক্লাস করছো, ক্লাস নোট মেনটেন করবে একেবারে, মানে যাকে বলে অনলাইন ক্লাস নয়, অফলাইন ক্লাসের মতো ক্লাস নোট মেনটেন করবে। তবেই তোমরা যেটা চাইছিলে যে স্যার আমরা ডিটেলস পড়বো, তবেই সেটা স্বাদ পাবে। ওকে, কি বলেছি? মার্বেল। মার্বেল। আমি বলেছি মার্বেলের প্রায় 80% স্পেসিফিকলি একটা শিলা দ্বারাই গঠিত, যেটাকে আমরা বলছি ক্যালসাইট। যেটাকে আমরা বলছি ক্যালসাইট। ওকে, হুম। এবারে চলো গ্রানাইট। গ্রানাইট একটা শিলা, তোমরা নিশ্চয়ই জানো এই গ্রানাইটে কি কি থাকে। কারো জানা আছে গ্রানাইটে কোন কোন শিলা, মানে মিনারেলস থাকছে? কি গো, স্যার বলো। স্যার ফেলসপার, কোয়ার্টজাইট, ফেলসপার, কোয়ার্জাইট, অলিভিন, পাইরক্সিন অল্প অল্প থাকে, মানে মাইনর আর কি। ওকে, আমি পরপর বলছি, লেখো। ফেলসপার, সিলিকা, অলিভিন, পাইরক্সিন, প্যাজিওক্লেজ, ও গার্নেট, ও গার্নেট। ওকে, গার্নেট। ঠিক আছে। এবারে আমরা আরেকটা রূপান্তরিত শিলা, মেনলি
হ্যাঁ দীপান্বিতার বোধহয় কিছু মিস হয়েছে, একটু রিপিট করে দাও। ফেলসপার, সিলিকা, অলিভিন, পাইরক্সিন, প্লাজিওক্লেজ, আর একটা হচ্ছে গার্নেট। ওকে। এবারে দেখো, এখান থেকে যদি কোশ্চেন করব বলে যে কোনো ছেলেই খুব প্রবলেমে পড়বে, বলবে গার্নেট কোন শিলা গঠন করে, গার্নেট খনিজটি কোন শিলায় পাওয়া যায়। এবারে বুঝতেই পারছো মনে রাখা খুব চাপ। তবে দেখা গেছে 5টা শিলা কখনো চেঞ্জ করে, একদম নেট পর্যন্ত তোমরা মিলিয়ে দেখে নিও যে স্যার এই 5টা শিলার মধ্যেই তো আসছে, এই 5টা শিলা করাই যায়। নেক্সট আমরা এবারে যেই শিলাটা পড়বো, যেই শিলাটা, সেটা কিন্তু একটা পাললিক শিলা। এই দুটোই যেমন আগ্নেয় শিলা, একটা যেটা পড়বো সেটা হচ্ছে পাললিক শিলা, বেলে পাথর। প্রথম হচ্ছে সিলিকা। এবারে আমি এখানে একটু বলে দিই, অনেক সময় ওরা চালাকি করে, বেলে পাথর না দিয়ে করে কোয়ারজাইট। বলতো বেলে পাথর কি রূপান্তরিত হলে কিসে পরিণত হয়? কোয়ারজাইট। কোয়ারজাইট। তাহলে কখনোই কি তার মিনারেলস গুলো পুরো চেঞ্জ হয়ে যেতে পারে? না। হয় না। তাই এই ভুলটা কিন্তু করবে না যে স্যার আপনি তো বেলে পাথর পড়িয়েছেন, আমাদের কোয়ারজাইট তুলে কোশ্চেন এসেছে, এইরকম না হয়। এবারে বেলে পাথরে ফেলিয়ান্সিয়েশনটা ঘটেনি, মানে মিনারেলস গুলো খুব অগোছালো অবস্থায় পড়ে থাকে, যেটাকে একদম মোটা বাংলায় দাঁড়ায় হয় বা গোদা বাংলায় যে মোটা, ফেলিয়ান্সিয়েশন ঘটেনি। তবে যেগুলো আমরা পাই ওখান থেকে সেগুলোর মধ্যে প্রথমেই রয়েছে সিলিকার নাম। নামটা শুনেই বুঝতে পারছো বেলে পাথর, কোয়ার্চ, বায়োটাইট, রাইট, অনেকে একে পায়োরাইটও বলে, রাইট বা পায়োরাইট একই ব্যাপার। ওকে, আর যেটা থাকে সেটা মাড, মাড কখনো খনিজ নয়। ওকে, বোঝাতে পারলাম? ঠিক আছে। হ্যাঁ। এবারে আমরা যেই সিলের রক্সটা পড়বো সেটা একটা রূপান্তরিত রক্স, সেটা হচ্ছে অ্যাম্ফিবোলাইট। গ্রানাইট রূপান্তরিত হয়ে তোমরা জানো অ্যাম্ফিবোলাইট তৈরি করে। এবারে এই গ্রানাইটের রূপান্তর সাধারণত ওই রক্স মানে মিনারেলস গুলোই থাকে, তবে এখানে দুটো মিনারেলস এর আধিক্যতা দেখা যায়, বাকিগুলো নষ্ট হয়ে যায়। মিনারেলস গুলো ঘেঁটে গিয়ে একটা প্রোডাক্ট তৈরি করে ফেলে, কি প্রোডাক্ট বানায় সেটাও আমি বলবো। তবে যে দুটো মিনারেলস তখনও অখণ্ডিত অবস্থায় বা তখনও ঠিকঠাক অবস্থায় থাকে সেটা হচ্ছে পাইরক্সিন আর প্লাজিওক্লেজ। পাইরক্সিন আর প্লাজিওক্লেজ। নেক্সট গার্নেট, গয়াকা দন্তেন্ন রেপেকার ট। ঠিক আছে। এবারে এখানে একটা আমি স্পেসিফিক করি, আমি আবার বলেছি আগেরটা লৌহবর্গীয়, অলৌহবর্গীয়, অনেকে একে চুনময় বলে বা ক্যালকেরিয়াস বলে, অলৌহবর্গীয়টাকেই ক্যালকেরিয়াস বলে বা চুনময়, আর একটা সিলিকন, সিলিকেট বর্গীয় বা বালি। বর্তমানে স্পেসিফিক কিছু খনিজ যেগুলো ওই অঙ্গার অন্যান্যর মধ্যে পড়ছে, অনেকে বলে এগুলো একটা পাললিক রক, সেটা সেডিমেন্টারি রক। আবার অনেকে বলে না এগুলো রক্স নয়, এগুলো মিনারেলস। এবারে এই দ্বিমতের মধ্যে না গিয়েও আমরা জেনে নিই কোন ধরনের মিনারেলস গুলোকে আমরা এর মধ্যে ফেলি। এই স্পেসিফিক মিনারেলস গুলোকে বলা হয় অঙ্গারময় খনিজ বা কার্বোনেয়াস মিনারেলস। কি বললাম, বোঝাতে পেরেছি? এগুলোর মধ্যে রয়েছে বিটুমিনাস, লিগনাইট আর পিট।
হয়েছে। হুম আচ্ছা, এবারে আমরা মিনারেলস মোটামুটি এর বাইরে সেরকম কিছু নেই, খুব স্বল্প। আমরা মিনারেলস পড়বো, যে এখন খনিজ পদার্থ পড়বো সেখানে আরো ডেসক্রিপটিভ পড়বো, রক্স গঠনে এগুলোই। এবারে এখান থেকে আমি 5 থেকে 7টা লাইন বলবো, লাইনগুলো কোড করো, যেই লাইনগুলো তুলেই কোশ্চেন আছে। স্ফটিকাকার খনিজ, স্ফটিকাকার খনিজ বলা হয় কোয়ার্চকে। হয়েছে। হ্যাঁ প্রতিফলন বলিনি, প্রতিসরণে সক্ষম আলোর, অবশ্যই আলোরই প্রতিফলন প্রতিসরণ ঘটে। প্রতিসরণে সক্ষম মাইকা, যেটাকে তোমরা অভ্র বলো। হুম সবচেয়ে বেশি খনিজ, শিলা গঠনকারী সবচেয়ে বেশি খনিজ কি গো সবচেয়ে বেশি রয়েছে? হেল্পার। হলো না মোহন। কোয়ার্টজ। কোয়ার্টজ স্যার। একদম হলো না। আবার সেই ছকে চলে যাও, আমি যেখানে ছক করেছিলাম সেখানে প্রথমে কার নাম ছিল? অক্সিজেন স্যার, অক্সিজেন। ও অক্সিজেন। অক্সিজেন অক্সিজেন একদম একদম, হুম। ওটা গ্যাস হিসাবে কেউ পড়ো না, হ্যাঁ, হুম ওই জন্য তোমরা এটা খুললে মানে ইয়ে করো। নেক্সট। অক্সিজেন। স্যার স্যার হ্যাঁ, স্যার এইটা কি লিখবো? একটা স্ফটিকাকার বললেন, একটা আলোর প্রতিসরণে বললেন, আর এটা 3 নম্বরটা কি? সবচেয়ে বেশি পরিমাণ রয়েছে অক্সিজেন শিলা গঠনকারী খনিজগুলির মধ্যে। কিন্তু স্যার আমি এটা জিজ্ঞেস করবোই ভাবছিলাম, আপনি প্রথম বললেন আয়রন, মানে দ্বিতীয় স্থানে অক্সিজেন, কিন্তু বেশি তো আয়রন অক্সিজেন। নয় বাবা, আয়রন নয়, আয়রন নয়, লৌহ নয়, অক্সিজেনই হবে। হ্যাঁ অক্সিজেন 46% আছে। হ্যাঁ স্যার 46। হ্যাঁ, না না, ও শিল্পা হয়তো কোথাও অন্য ডেটা পেয়েছে, ওই জন্য ও জিজ্ঞেস করছে। তুমি যেখানেই পাও শিল্পা, ওটা নয়, হ্যাঁ, অক্সিজেনই হবে। না স্যার শিল্প ওইটা বলেনি, হ্যাঁ ও বলতে চাইছে যে আপনি যেভাবে ক্রমানুসারে লেখালেন সেটা তো না না ক্রম না না অনুযায়ী না হচ্ছে না। না 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 না, ওখানে ক্রম মেনটেন আমি অক্সিজেনই বলছি, কিন্তু বলছি যে না আপনি না না, ওখানে 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 ক্রম মেনটেন করিনি হ্যাঁ আমি। হ্যাঁ মন সেটাই মানে শিল্পা ভুলে ভেবেছে, গেছি। ওইটাই ক্রম মেনটেন করেছেন। না না, ক্রম মেনটেন করিনি। ঠিক। নেক্সট, একমাত্র পেট্রোলিয়াম একটা তরল শিলা, তোমরা জানো একটা তরল শিলার উদাহরণ পেট্রোলিয়াম, তোমরা পড়ে এসেছো। ওতে একটা খনিজ থাকে যেটাকে বলা হয় প্যারিফাইরি, প্যারিফাইরি পেট্রোলিয়ামে থাকে, পাওয়া যায়। স্যার পরফাইরিও বলে কি ওটাকে? একই ব্যাপার, পরফাইরি বা প্যারিফাইরি। পরফাইরি। ওই তোমরা পরফাইরি নামটার সঙ্গে বেশি পরিচিত। হ্যাঁ ওটা যত বেশি থাকে পেট্রোলিয়ামের ঘনত্ব তত বেশি হয়, মানে পেট্রোলিয়াম নয় ঠিক, ক্রুড অয়েলের ঘনত্ব তত বেশি হয়, এবং সেটা ততই বেশি দাহ্য হয়। হুম। ওকে, হয়েছে স্যার। ঠিক আছে। আচ্ছা, এরপরে লেখো চুনময় খনিজগুলি, বাস, যেটাকে ক্যালকেরিয়াস বলছো, অজৈব। মানে কখনো ভুল করো না যে স্যার চুনময় মানে তো ওটা জৈব, একদমই নয়। আমি প্রথমেই বলেছি যে অজৈব। ঘনত্ব সর্বাধিক হয় লৌহবর্গীয় খনিজগুলির। ওকে, ওকে। হুম কাঠিন্যতা সবচেয়ে বেশি হয় সিলিকেট খনিজ কোয়ার্চের, কোয়ার্চের কাঠিন্যতা সবচেয়ে বেশি। স্যার আরেকবার বলবেন স্যার? কাঠিন্যতা সবচেয়ে বেশি হয়, মানে সবচেয়ে বেশি হীরক সেটা নয়, আমি বলতে চাইছি খনিজগুলোর মধ্যে।
ওকে, হুম। ব্যাস। সিলিকেট স্যার সিলিকেট জাতীয় খনিজ তাই তো? হ্যাঁ, সিলিকেট দিয়ে জাতীয় quartz। কোয়ার্টজ। ওকে, ঠিক আছে। আমরা এর পরের দিন ইগনিয়াস রক করব। ইগনিয়াস রকটা 2 দিন লাগবে। মিনারেলসটা যে যার পড়ে নিও। স্যার মিনারেলস আমরা মোটামুটি এতটা পড়লেই ঠিক আছে? মিনারেল শেষ করার পর আমি বলে দিই, মিনারেল শেষ করার পর যে এক্সামটা নেওয়ার কথা, এক্সামটা শুধু মিনারেলস নিয়ে নয়, সঙ্গে সেন্সাস নিয়ে নেব। সরি, রক্স শেষ করার পর আমি গুলিয়ে ফেললাম। রক্স মিনারেলস একটাই টপিক, ওটার সঙ্গে কিন্তু সেন্সাসের কোশ্চেন থাকবে। একদম সত্যি কথা বলো তো, সেন্সাসের নোটটা কতজন পড়েছো? পড়েছি স্যার। পড়েছি স্যার। পড়েছি স্যার। আজকের নোটটাও পড়ে যার যা কোয়ারি, যে স্যার আপনি এই লিস্টটা এর সঙ্গে অ্যাড করুন, ওটা অ্যাড করুন, সেইগুলো আমাকে পাঠিয়ে দেবে। একদম যে যার গ্রুপে পাঠিয়ে দেবে, কোনো অসুবিধা নেই। যে স্যার আপনি লৌহ ইস্পাতের এই ডেটাটা আমাকে দিন, এই ডেটাটা আমার দরকার। এই কি বললাম, বুঝাতে পেরেছি? স্যার আপনি তো আরেকটা বলছেন সংযোজন হচ্ছে। না, অবশ্যই হচ্ছে। তোমরা দিলে কি জানো তো, আমার আরেকটা নোটে মিটে যাবে। নাহলে আমি বারবার দিতে থাকবো। শিল্পরই যদি 5টা নোট দিই, তোমাদের মধ্যে মনে হবে যে স্যার আপনি শিল্পেরই 5টা দিয়েছেন, আমি কোনটা পড়বো? আমি চাইছি প্রত্যেকটার এক একটা ব্রাঞ্চ করে দিতে। ঠিক আছে, একদম। ওকে, মিনারেলসটা দেখে নিও, ওইটা দেখে নিও। আমরা পরের দিনে তোমাদেরকে পড়াবো আগ্নেয় শিলা, ইগনিয়াস রক, আর তার সঙ্গে নোট প্রোভাইড করব আমাদের ওই খনিজ পদার্থ। খনিজ আর খনিজ পদার্থকেও গুলিয়ে দেবে না। এবারে বলবে স্যার মিনারেলসটা আমরা কোন বইয়ে ফলো করব? উৎপল বলো, কোন বই ভালো আছে মিনারেলস? মিনারেলস স্যার রামকৃষ্ণ বাবুর বইয়ে অনেক ডেটা, অনেক তথ্য আছে। আমাদের অতটা যদি করতে যাও না, মানে একদম বিতিকিচ্ছিরি ব্যাপার। হ্যাঁ, মানে অনেকটা কঠিন, অতটা নিতে পারবো না। একদম। তুমি এই আমি রামকৃষ্ণ বাবুর বইটাই সবাই ফলো করো, কিন্তু ব্যাপারটা হচ্ছে ডিটেলসে খুব একটা যাওয়ার দরকার নেই। মিনারেলস তোমাদের নেই, আমাদের মাস্টার ডিগ্রি পর্যন্ত সিলেবাসে আছে রক্স অ্যান্ড মিনারেলস, মানে শুধু সেই মিনারেলস গুলো যেগুলো রক্স গঠনে সহায়তা করে। ঠিক আছে, কারণ আমরা ডিটেলস পড়বো মানে এই নয় যে স্যার এমন ডিটেলস পড়েছি কিছুই মনে নাই, সব মাথার মধ্যে পালিয়ে গেছে। স্যার এর পাশাপাশি এটাও তো ঠিক যে যারা কোশ্চেন সেট করছেন, তারা যখন কোশ্চেন সেট করতে বসছেন তাদের আর মাথায় থাকছে না যে কি সিলেবাস। তারা কিন্তু একবারে বিভ্রান্ত করার জন্য যতটা দেওয়া যায় মানে সেই রকম ভাবেই দিচ্ছে। উৎপল, আমি তো অস্বীকার করতে পারবো না, কিন্তু কি জানো তো উৎপল, আমি তোমাকে বললে রামকৃষ্ণবাবুর বইটা পুরোটাই পড়িয়ে দিতে পারতাম, কিন্তু এতে কি হবে জানো, আমরা খুব মনে রাখতে পারবো। সেই হচ্ছে তোমাদেরকে কেন এবারে অনেকটা খেয়ে নিয়েছি তো, কিছুই বেরোলো না। তার থেকে যেটা ইম্পর্টেন্ট অন্তত সেইটুকু বেশি হোক। যেমন তুমি যদি ওয়েস্ট বেঙ্গল টেট দাও আর সিটেট দাও, দেখবে সিটেটের কোশ্চেন কিন্তু কঠিন নয়, একদম মানে সিলেবাস মেনটেন করে হচ্ছে। কিন্তু ওয়েস্ট বেঙ্গল টেট সে যে কোথা থেকে কোশ্চেন তুলে আনছে, সে কোশ্চেন সেটারের মানে ফ্যামিলির লোকও জানে না। সেই এবারে তা বলে তুমি আমাদের স্যার এবারে পরীক্ষার সময় শিল্পারও একটা অসুবিধা হয়েছিল, আমাকে পাঠিয়েছিল কিন্তু আমি সেই সময় ওটাকে অ্যাভয়েড করে গেছিলাম যে এই মুহূর্তে আর মাথাটা মানে বিভিন্ন বইয়ে ওই পপুলেশনের যে ওই শেপ গুলো আছে না, মানে জনসংখ্যার বেল শেপ, এইগুলো না বিভিন্ন রকম তথ্য জ্বালাতন করছে স্যার। মানে ওইটা আপনি যদি একটু সব রকম ভাবে ক্লিয়ার করে দেন কোনো সময় যখন দেবেন, ওইটা খুব ভালো হয়। তাহলে তোমরা রক্সটা শেষ করে যেদিনে আমরা পরীক্ষা নেব আমাদেরকে ওইটা বলে দিও, ওইটা একটু আলোচনা করে এক্সাম নেব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এক্সাম তোমরা লুজ পেপারেই দেবে, আমি কোশ্চেন দেব। অনলাইন করতে আমার একটু স্পেসিফিকলি 1-2 মাস অসুবিধা হবে, আমি খাতাগুলো দেখতে অসুবিধা হবে, অনলাইনে হলে আমি পারছি না আমি, বা অনলাইনে। আচ্ছা, আমি আগে লুজ সিটেই নিই, তোমরা কিন্তু লিখে আমাকে পিডিএফ করে পাঠিয়ে দেবে। কি বললাম, বুঝাতে পেরেছি? যে একের দাগের, কারণ ওখানে আমি খালি এ বি লিখে দিও না, লিখবে, তারপরে তোমাদের অনলাইন ব্যবস্থা করো। আমি আগে দেখতে চাইছি যে হাতের লেখার কি আছে অবস্থা। যদি বলো স্যার ওয়ে মার্ক, তো অনেক ব্যাপার আছে, তোমরা আমাদের 2-3টে পরীক্ষা দাও, তারপরে আমরা অনলাইন করে দেবো, মানে একদম অপশনাল। ঠিক আছে, ঠিক আছে। না স্যার, অনলাইন হলে একটা সুবিধা হয় কি স্যার, টাইমটা মেনটেনও হয় স্যার।
না হয় এক দুটো আমাদেরকে একটু দেখতে দাও, আমার কিছু হ্যাঁ, দেখার হ্যাঁ। আছে, দেখার পরে। ঠিক আছে। ঠিক আছে, পরের ক্লাস শনিবার 8:30। হুম।